বানের পানিতে ভাসছে ৭ জেলা, ঝুঁকিতে আরও ১০টি, বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। চিকিৎসকরা মানবিক হলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরবে, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে, মন্তব্য জামায়াত আমিরের। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানার অভিযোগ। এবং বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে রাতে ইংল্যান্ড নরওয়ে দ্বৈরথ, সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। বন্যার পানিতে ভাসছে দেশের বিভিন্ন জেলা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের পরিস্থিতি বেশি নাজুক। পানির নিচে তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক মহাসড়ক। বেশিরভাগ স্থানে দেখা দিয়েছে খামার ও বিশুদ্ধ পানি সংকট। এদিকে আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে, ফলে চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মধ্যরাতে হঠাৎ পানি বেড়ে শহরের নিচু এলাকা তলিয়ে যায়। প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি অনেক পরিবার। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে। ৩ থেকে ৪ দিন ধরে এখানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার 18টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে ২.৫ লাখ মানুষ। ২ উপজেলার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 1 মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই 1 মাসের প্রায় বৃষ্টিপাতের ৮০% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা না থাকলেও বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভেঙে পড়েছে মাটির ঘর, ভেসে গেছে মাছের ক্ষেত। দুর্গতদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অন্যদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে পৌর এলাকার ভীমরুল্লা গ্রামের জেলখানা সংলগ্ন পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক, স্থানীয় বিএনপির পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভাড়া নেই, ভূত নেই, লোক নেই, জন নেই, লোক না থাকলে আমরা ভাড়া কেমন পাবো? আরে পানিতে ভাড়া হয় নাকি? চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টিপাত কমা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। চট্টগ্রামে ১০০ মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও ১০০ মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। যেটা হবে হালকা থেকে মাঝারি, ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ৩-৪ দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে টানা কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ৭ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অবস্থায় নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে আরও 10 জেলা। সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলার কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে উল্লেখ করা হয়। তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে। চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সকল জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এ তথ্য জানান। চট্টগ্রাম বোর্ডের অধীনে আছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতা বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরো সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবনে বড় ধরনের যে বিপদ তার ভাবছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারে সে কারণে পরীক্ষা বিলম্বিত করার মাধ্যমে বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রোগীদের আস্থা অর্জনে চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে দেশ থেকে $5 বিলিয়ন চলে যায়। আর এ সময় ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার উপর জোর দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ডিএমসিতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ দিবস 2026 উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তর সংশ্লিষ্টরা। মেধা আর মূল্যবোধকে কাজে লাগিয়ে ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ব দরবারে সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। এ সময় মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। এ সময় চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছি, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য। বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাবো। ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না? সরকারি পর্যায়ে শিগগিরই 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে। তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। স্বাস্থ্য খাত শক্তিশালী করতে 5,000 বিশেষ MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি। আমরা বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল। বরিশালে, রাজশাহীতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। সরকার জেলা ও উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। এ সময় রোগীদের বিশ্বাস অর্জনে চিকিৎসকদের আরও বেশি মানবিক হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজে যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটি, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মেন্টাল হেলথ ফার্স্ট এইড শীর্ষক কর্মশালায় তিনি কথা বলেন। ঘরে ঘরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান জিয়াউদ্দিন হায়দার। পড়ালেখা শেষ করে জীবনের অনিশ্চয়তা দূর করতে আনন্দঘন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আশ্বাসও দেন তিনি। আমরা চিন্তা করেছি আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ট্রিটমেন্ট সেন্ট্রিক থেকে এটাকে ট্রান্সফর্ম করে আমরা এটাকে প্রিভেন্টিভ সেন্ট্রিক, প্রিভেনশন আর প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা আমরা গঠন করব। আমরা
প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রিভেন্টিভ স্বাস্থ্য একটা প্যাকেজ নিয়ে যাব। এইটা আমরা সব প্রথমবারের মতো বাংলাদেশের হেলথ সিস্টেমে এটাকে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমরা বলছি আমরা একটা আনন্দ ঘন শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, তিস্তা নিয়ে আরও কোনো টালবাহানা শুনতে চায় না বিরোধী দল। বিকেলে 11 দলীয় ঐক্যের রংপুরে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন আমির। আর সরকার প্রধানের সাম্প্রতিক চীন সফর ব্যর্থ হয়েছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ইস্যুতে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। শফিউল করিম শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। গণভোটের রায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পৌষিন বন্ধ সহ উত্তরাঞ্চলে জনদুর্ভোগ নিরসন দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বিদ্যুৎ পরিস্থিতি, অপ্রতুল্য কর্মসংস্থান সহ দেশে বিদ্যমান নানা সংকটের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। ফলে দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। আর জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পথ থেকে সরকার কিছুতেই সরে যেতে পারবে না। এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে, পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের কবর দেয়া হবে ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা ইস্যুতেও সরকারকে কঠোর বার্তা দেন তিনি। তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। দ্রব্যমূল্য ও দুর্নীতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, বাজারে গিয়ে মানুষ কষ্ট পাচ্ছে, এই বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গড়ে তুলেছিল বলে জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সেই প্রতিরোধই পরবর্তীকালে মুক্তির সংগ্রামে রূপ নেয় বলে উল্লেখ করেন তিনি। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করতে স্বাধীনতা বিরোধী শক্তি বারবার ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের অখণ্ডতায় রাখার জন্য বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন। তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। 71 যারা দেখে নেই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান 1971 সাল দেখতে পেয়েছি। শিক্ষার মান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আদর্শ শিক্ষার অভাবে সমাজে মাদকের প্রসার ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের রাজনীতি পরিহারের আহ্বান জানান। সকালে রাজধানী মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ অন্যরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের ফুল দিয়ে বরণের পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় বিশেষ কমিটির সভাপতি হামিদুল হক মানিক প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন আর আগামীতে ভালো ফলাফলের আশা জানান বক্তারা। এই শিক্ষক কর্মচারীদের এতদিনে
আশা আকাঙ্ক্ষা এবং তারা যে এই প্রতিষ্ঠানকে ঐতিহ্যের সাথে ধরে রেখেছে, পুরনো ঐতিহ্য এখন পর্যন্ত ধরে রেখেছে, তাদেরকে সাধুবাদ জানাতেই হবে। মণিপুর কলেজ আগে যেভাবে চলে আসছে তার ধারাবাহিকতা রক্ষা করে ভবিষ্যতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে 1 কোটি নতুন বেকার শিক্ষিত যুবককে চাকরি দেওয়ার পলিসি গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি এই সরকারের আমলে আপনাদের কারণে চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই। এই সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের রাজনীতি পরিহার করে শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। যারা শিক্ষক শিক্ষিকা, আপনাদের কারো বিএনপি হওয়ার দরকার। আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত হওয়া। আগামীতে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান আমিনুল হক। আগামী শিক্ষাক্রম 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে পাঠ্যপুস্তকে, এবং সেই পাঠ্যপুস্তকে আমরা যখন আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, স্কুল থেকে যখন তারা স্কুলের ক্লাস শেষ করে এসে বাসায় আসবে, তারা হয়তোবা ডিভাইসের প্রতি সেই আসক্তি না এনে তখন তারা বাধ্য হবে মাঠে যেতে, কারণ মাঠে যদি সে না যায় তাহলে সে পরীক্ষায় ফেল করবে। আর প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, তারেক রহমান সরকারের প্রধান লক্ষ্য হলো শিক্ষার মান উন্নয়ন করা। সরকার তো একটা এজেন্ডা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে শিক্ষার উৎকর্ষতা সাধন। প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এটাকে সুন্দরভাবে গড়ে তোলা, একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। তারেক রহমান সাহেব এটাই চান এবং এই জন্য নানা কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। আপনারা জানেন গত পরশুদিন বা তার আগের দিন পার্লামেন্টে বলেছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করবে। এই সময় রুহুল কবির রিজভী শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা প্রাজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না। প্রকৃত অর্থেই শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আলাদা ইনস্টিটিউট গড়ার মাধ্যমে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণের পরামর্শ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বার্তা প্রধানরা। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটিতে এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তারা। সভায় সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ ও ডিআরইউ এর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে সাংবাদিক তথ্য প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন বার্তা প্রধানরা। এ সময় সাংবাদিকদের নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সদস্য পদ পেতে ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন করার কথা জানান ডিআরইউ এর নেতারা। আমাদের দাবি হচ্ছে পরপর 3 মাস যে প্রতিষ্ঠান বেতন দেবে না, ওই প্রতিষ্ঠানে সরাসরি সরকার হস্তক্ষেপ করবে, সরাসরি সরকার দায়িত্ব নেবে ওই প্রতিষ্ঠানের, এবং দায়িত্ব নিয়ে ওই মালিকের যদি সক্ষমতা থাকে বেতন দেওয়ার, ওই মালিক বেতন দেবে। আর যদি সক্ষমতা না থাকে তাহলে যদি সরকার চালাইতে পারে সরকার চালাবে, না হলে ওই মালিকের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও সাংবাদিকদের বকেয়া পরিশোধ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে দেয়া যুক্তরাষ্ট্রের আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে আজ। এর মধ্যেই চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে সংকট নিরসনে ওমানে জরুরি বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে সুর নরম না করে উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে দেশটি। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। Meanwhile, commercial shipping through the Strait of Hormuz continues. হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধ করতে ইরানকে নতুন আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের মধ্যে ইরানকে এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এদিকে সংকট নিরসনে ওমানের রাজধানী মাসকাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যেই সুর আরও কঠোর করেছে তেহরান। ইরানের বিচার বিভাগের প্রধান গুলাম হোসেইন মোহসেন এজেই অভিযোগ করে বলেন, তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। এর জন্য তাদের শাস্তি ও ক্ষতিপূরণ আদায়ের অঙ্গীকার করেছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার নিহত পিতার হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেলিগ্রাম বার্তায় মুজতবা খামেনি একে সমগ্র ইরানি জাতির দাবি বলে উল্লেখ করেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বানের পানিতে ভাসছে 7 জেলা, ঝুঁকিতে আরো 10টি, বলছি বন্যা পূর্বাভাস কেন্দ্র। 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। চিকিৎসকরা মানবিক হলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরবে বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে, মন্তব্য জামায়াত আমিরের। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানার অভিযোগ। এবং বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে রাতে ইংল্যান্ড নরওয়ে দ্বৈরথ, সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।